আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টাসের পক্ষ থেকে আজকের প্রথম আলোতে স্বাগতম। প্রায় 2টা বাজছে রাতের, তা ভাবলাম ভিডিওটা রেকর্ড করে রাখি। তো আপনারা যারা দেখছেন একটু লাইক করে যাবেন। তো প্রথম পাতে তেমন কোনো রেলিভেন্ট ইনফো আমি আসলে দেখতে পাইনি, এই জন্য আপনাদের জন্য একটা চার্ট আমি এখানে রেখেছি। তো মাঝে মাঝে জায়গা থেকে প্রশ্ন এসে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের ভূ অভ্যন্তরের গঠন বা সেটাকে বোঝানো হচ্ছে। তো এই ভূ অভ্যন্তর হচ্ছে কয়েকটি অঞ্চলে বিভক্ত। প্রথমটা হচ্ছে আপনার কেন্দ্রমণ্ডল, তারপর হচ্ছে আপনার গুরুমণ্ডল, তারপর হচ্ছে আপনার শিলামণ্ডল। ঠিক আছে, তো এই যে তিনটা মণ্ডল, এই তিনটা মণ্ডল আবার হচ্ছে প্রত্যেকটাই দুটো অঞ্চলে বিভক্ত। তো আমাদের অন্তঃকেন্দ্রমণ্ডল এবং হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল মিলিয়ে হচ্ছে কেন্দ্রমণ্ডল হচ্ছে গঠিত, এবং এর মাঝখানে একটা রেখা দেখতে পাচ্ছেন। এই রেখাটাকে বলা হয় লেম্যান বিযুক্তি রেখা। তো এটা একটু মনে রাখতে পারেন। এরপর আপনার শিয়াল এবং হচ্ছে সীমা, এই দুটি অঞ্চলের মধ্যকার যে রেখা সেটার নাম হচ্ছে কনব্যাট বিযুক্তি রেখা। তো মাঝে মাঝে এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসে থাকে, তো এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তো আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে একটা কলাম আছে, সেটা হচ্ছে অভিমত বিশ্লেষণ কলামে নাদিম মাহমুদ একটা প্রশ্ন রেখেছেন। তিনি বলছেন যে পাকিস্তানি বাহিনী কেন ভারতের কাছে আত্মসমর্পণ করে। এখন বিষয়টা হচ্ছে এই প্রশ্নটা আসলে ওনার প্রশ্ন না, এটা অনেক বাঙালির প্রশ্ন, যে তারা কেন মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেনি, তারা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। তো আমি এখানে দুইটা বিষয় একটু ইনক্লুড করতে চাই। সেটা হচ্ছে ভারতের কাছে আসলে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেনি। আমি যতটুকু জানি যে তারা আত্মসমর্পণ করেছিল যৌথ বাহিনীর কাছে। তো আপনারা হয়তো জানেন যে 1971 সালের 21শে ডিসেম্বর মুক্তিবাহিনী এবং হচ্ছে আপনার ভারতীয় যে বাহিনী আছে তারা মিলে যৌথ বাহিনী গঠিত হয়েছিল, এবং এই ফোর্সের কাছে কিন্তু আপনার ভারত পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। তারপর আমি একটা বিষয় আপনাদেরকে একটু এখানে ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে এই যে দীর্ঘ 9 মাস যুদ্ধ, এই যুদ্ধটা শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তান মধ্যে সীমাবদ্ধ ছিল না। ভারত আপনার ডিসেম্বরে এখানে সরাসরি অংশগ্রহণ করে এবং যুদ্ধে জড়িয়ে যায়। আর ভারতের সাথে এখানে পিছনে ভারতেরকে সাপোর্ট দিচ্ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আপনারা জানেন। এখানে প্রবল সমর্থন ছিল তাদের, এবং তারা আমাদেরকে হেল্প করেছে, যার কারণে কিন্তু যুদ্ধে বন্ধ যে বিরতি সেটি আর হয়নি, এবং অনেকবার ভেটোও দিয়েছিল। তো এই যে পাকিস্তানকে তো কেউ মদত দিচ্ছিল, ঠিক আছে, পাকিস্তানকে মদত দিচ্ছিল আপনার যুক্তরাষ্ট্র, এবং সেই সময় যুক্তরাষ্ট্র বুঝেছিল যে আপনার এই যুদ্ধে আসলে পাকিস্তানের জয় হওয়ার সম্ভাবনা নেই। কীভাবে আমি একটু বলি আপনাকে এখানে। 1 ডিসেম্বর ইন্দিরা গান্ধী, তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী, তিনি হেনরি কিসিঞ্জারকে একটা বার্তা পাঠান। তো আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন যে তখনকার ভারত ইউএসের, আমাদের যুদ্ধের সময় ইউএসের প্রেসিডেন্ট কে ছিল, কেমন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো তিনি বার্তা পাঠিয়ে লিখেন যে আপনার পাকিস্তান তাদের যে সীমান্ত আছে সেখানে সৈন্য আনতেছে, এবং বিষয়টার কেউ বিরোধিতা করছে না, এবং ভারত যুদ্ধ চায় না, তবে ইহা সমস্যা তৈরি করেছে, এবং ভারত এমন কিছু করবে না যা ভারতকে দুর্বল করে তোলে। তো এই বিষয়গুলো এখানে স্পষ্ট। এরপর তো জানেন যে ভারতে সরাসরি পাকিস্তান হামলা চালিয়েছে, এবং ভারতও এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে জবাব দেয়, এবং এভাবে একটা সময় ভারতের যে বাহিনী, পাকিস্তানের যে বাহিনী আছে, তারা কিন্তু তাদের যে সক্ষমতা সেটি আস্তে আস্তে কমে যায়। তো একটু লক্ষ্য করবেন যে আপনার 6 ডিসেম্বর ভারত আমাদেরকে স্বীকৃতি দেয়, এবং ভুটান স্বীকৃতি দিয়েছিল। আর 5 ডিসেম্বর আপনার সোভিয়েত ইউনিয়ন একটা বিবৃতি দেয়, বলে যে পূর্ব বাংলার জনগণ তাদের অধিকার চায়, তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে, এবং এটা খুব স্পষ্ট করে সোভিয়েত ইউনিয়ন বলেছিল। এবং তাদের এই চুক্তির মধ্যে কিন্তু এই যে বিবৃতি, এটির মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা সরাসরি একটা পদক্ষেপ নিয়েছিল, সেটা জাপানের তাসুমা প্রণালী হয়ে জাপান সাগর ত্যাগ করেছে, এরকম শোনা যাচ্ছিল যে সোভিয়েত ইউনিয়নের কিছু জাহাজ ভারত মহাসাগরের দিকে যাচ্ছে। তো এটা পাকিস্তানকে যারা সমর্থন করছিল তাদের জন্য একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায়। তো এরপর তো জানেন আপনারা, যুদ্ধ শেষ হয়, আমরা স্বাধীনতা অর্জন করি 16 ডিসেম্বর, এবং ওখানে কিন্তু দুজন ব্যক্তি উপস্থিত ছিলেন যারা যাদের আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর আছে। একজন ভারতের যৌথ বাহিনীর প্রতিনিধি, কর্নেল লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরা, আরেকজন কিনিয়াজি, পাকিস্তানের প্রতিনিধি ছিলেন। তো এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন। এরপর দেখেন এখানে একটা বিষয় এসেছে যে দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের কনভেনশন। তো যেটা বলতে চাই, এই কনভেনশনটা মূলত স্বাক্ষরিত হয়েছিল 3 ডিসেম্বর 2003 সালে, এবং এটি স্বাক্ষরিত হয়েছিল মেরিডা, নিউ ইয়র্ক সিটিতে। তো আপনারা একটু ভালোভাবে মনে রাখবেন, বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে।
আর এখানে স্বাক্ষর করেছে 141টা দেশ। তো এই হচ্ছে তথ্য আর কি। তো আমরা হচ্ছে আমাদের আজকের মতামত অংশে চলে এসেছি। আপনাদেরকে একটা বিষয় একটু পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে, একজন বলছে যে বাংলাদেশ আজ জনমনে যে উদ্বেগ তার উৎস কেবল রাজনীতিতে সীমাবদ্ধ নয়, এটি গভীরভাবে প্রথিত প্রতিদিনের অর্থনৈতিক দুর্দশায় এবং লাখ লাখ পরিবারের কাছে আসল সংগ্রাম ক্ষমতা কার হাতে নয়, বরং ক্রমবর্ধমান দাম সংকুচিত সুযোগের মধ্যে দিয়ে কীভাবে টিকে থাকা যায়। তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের এখন মূল্যস্ফীতি কিন্তু অনেক বেড়ে গেছে, প্রায় 8%-এর কাছাকাছি, এবং এটার জন্য আমাদের কিন্তু যে কর্মক্ষমতা সেটি কিন্তু হচ্ছে হ্রাস পেয়েছে। তো এই যে সমস্যাটা, পরবর্তীতে যে সরকারই হচ্ছে ক্ষমতায় আসবে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে এবং একটা যৌক্তিক সমাধান কিন্তু আমাদেরকে দিতে হবে। না হলে জনগণ এই বিষয়গুলো যেভাবে এখন মেনে নিচ্ছে পরে আর মেনে নেবে না। কারণ মানুষ এখন অনেক কিছু অনেক কষ্ট করে সহ্য করছে। মানুষ চায় যে গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে আমাদের বাংলাদেশ যেভাবে ফাংশন করার কথা সেভাবে ফাংশন করবে। তারপর এখানে একটা কলাম এসেছে, আমেরিকা ফার্স্ট, কৌশলে কার লাভ কার ক্ষতি। এটা আমার কাছে যখন পড়েছি তখন মনে হচ্ছে আমি আসলে যে বিষয়গুলো এতদিন থেকে ভাবছিলাম সেটি এখানে খুব সুন্দরভাবে উঠে এসেছে। আপনারা দেখেন, মালিহা লদিবি এই বিষয়টা নিয়ে লিখেছেন। তিনি বলছেন, ট্রাম্প প্রশাসন সম্প্রতি যে জাতীয় নিরাপত্তা কৌশল ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি NSS একটা নথি প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদের যে পররাষ্ট্রনীতি সেখানে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। তো আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পররাষ্ট্র নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট। আমার মনে হয় যে তারেক রহমান এই জিনিসটা কপি করেছে, যে সবার আগে বাংলাদেশ। ঠিক আছে, তারপর দেখেন এটা ভালো ব্যাপার। আমরা তো অন্তত কিছু চাই, কিছু ক্রিয়েটিভিটি চাই রাজনীতিতে। আপনারা দেখেন এখানে যেটা এসেছে সেটা হচ্ছে আপনার আমেরিকা ফার্স্ট নীতির মূল কথা ছিল যে যুক্তরাষ্ট্র শুধু নিজের মূল জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে। তো এই যে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারটা, এটা থেকে একসময় হচ্ছে আপনার মার্কিন কূটনীতিকরা হচ্ছে সরে যায়। তখন তারা বিশ্বাস করা শুরু করেছে কি, যে আমেরিকা যখন হচ্ছে যে বিশ্বজুড়ে যদি তাদের যে আধিপত্য সেটি টিকিয়ে রাখতে পারে তাহলে সেটা আমেরিকার জন্য সবচেয়ে ভালো। কিন্তু এখন সেই জায়গা থেকে সরে এসেছে এবং তারা তাদের যে আগের কূটনীতি মনেরা ডক্ট্রিন সেটি আবার নতুন করে কার্যক্রম নিয়ে আসার চেষ্টা করছে। এ কারণে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিম গোলার্ধে তারা নিজেদের যে অবস্থান সেটি আরও শক্তিশালী করতে চাচ্ছে এবং এখানে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে অভিবাসনকে। তো অভিবাসী জিনিসটা এখন অনেক বেশি পরিমাণে আলোচনায় আছে। আরেকটা ব্যাপার একটু লক্ষ্য করবেন আপনারা, এটা হচ্ছে যে চীনকে এখন সমপর্যায়ের কাছাকাছি শক্তি বলে বলা হয়েছে, তাকে প্রতিযোগী হিসেবে দেখা হয়েছে, সরাসরি হুমকি হিসাবে নয়। এবং রাশিয়ার ব্যাপারে হচ্ছে আপনার আমেরিকার ভাষা হচ্ছে এরকম, তারা বলছে যে রাশিয়া এবং চীনের ক্ষেত্রে সংঘাত এড়িয়ে চলতে হবে এবং যত যে তাদের যে অর্থনীতি তো অবশ্যই তারা অনেক শক্তিশালী, এই দেশগুলো সবসময় হচ্ছে আপনার বিশ্বে হচ্ছে একটা প্রভাব অবশ্যই থাকবে। আরেকটা ব্যাপার দেখেন যে ভারতের সাথে তাদের যে সম্পর্ক সেটা একটা দীর্ঘমেয়াদী ভিত্তি তৈরি হয়েছে এজন্য যে এই জায়গায় ভারতকে চীনের হচ্ছে আপনার একটি কৌশলগত ভারসাম্যকারী শক্তি হিসেবে মনে করছে তারা। মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আমেরিকা, চীন এবং হচ্ছে রাশিয়ার সাথে এখন কোনো ফাইট দিতে চায় না। মানে হচ্ছে আপনার কৌশলগত লড়াই তো চলবে, তবে সরাসরি কোনো যুদ্ধে তারা হচ্ছে জড়াবে না। তারপর দেখেন এখানে দ্বিচারিতা স্পষ্ট হয়েছে ভেনেজুয়েলার ক্ষেত্রে, সেখানে সন্ত্রাসী সংগঠন হিসাবে মনে করছে সরকারকে, আর সেখানে এখন সরকার যে পতনের চেষ্টা চালাচ্ছে। তো এর মাধ্যমে কী হবে, ট্রাম্পের হচ্ছে পশ্চিম গোলার্ধে অবস্থানটা শক্ত হয়ে যাবে। তো অর্থ বাণিজ্য অংশে আমি একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে বিনিয়োগ জাদুতে রপ্তানিতে এখন ভিয়েতনাম মডেল। ভিয়েতনাম মডেলটা আসলে কি, এই ভিয়েতনাম হচ্ছে স্বাধীনতা লাভ করে আমেরিকা থেকে 1975 সালে। তখন তাদের যে অর্থনীতি ছিল এটি প্রায় বাংলাদেশের মতোই ছিল, কৃষি নির্ভর অর্থনীতি ছিল। কিন্তু এখন তারা ঘুরে দাঁড়িয়েছে, তাদের জিডিপি বর্তমানে হচ্ছে $433 বিলিয়ন। তো এখন বাংলাদেশের এই দেশ থেকে অনেক কিছু শেখার আছে। মূল কারণ হচ্ছে তাদের যে রপ্তানি খাত, পণ্য রপ্তানিতে তারা খুব বড় ধরনের হচ্ছে অগ্রগতি লাভ করেছে এবং প্রতি 3 দশকে তাদের রপ্তানি বেড়েছে প্রায় 73 গুণ। তো আমরা কিন্তু রপ্তানি শিল্প আমাদের ভালো, কিন্তু তাও হচ্ছে আমরা এই জায়গায় শক্তিশালী অবস্থান তৈরি করতে পারিনি। এর কারণ হচ্ছে আমরা শুধুমাত্র পোশাকের উপরে নির্ভর করে চলছি। আমাদের অন্যান্য যে খাতগুলো আছে সেগুলোর মধ্যে কোনো বৈচিত্র্যতা আমরা হচ্ছে আনতে পারিনি। তো এখন রপ্তানি যে বৈচিত্র্যকরণ এই বিষয়টি অনেক প্রাধান্য পাচ্ছে। আরেকটা ব্যাপার দেখেন, ভিয়েতনাম আসলে তাদের যে সংকট সেটা উত্তরণে একটা সংস্কার কর্মসূচি, যার নাম হচ্ছে 2 মই। 1986 সালে এটি ভিয়েতনাম সরকার নিয়ে আসে, যার মাধ্যমে বিদেশিরা হচ্ছে
ভিয়েতনামে যে বিনিয়োগ করার বাজার সেটা বিদেশের জন্য উন্মুক্ত হয়ে যায়, এবং এই জায়গা হচ্ছে অনেক বড় একটা লাভ কিন্তু হচ্ছে যারা আসলে নিয়ে নেয়। কারণ আপনি যখন দেখবেন যে বিদেশের হচ্ছে আপনার দেশের প্রতি বেশি বিনিয়োগ বাড়াচ্ছে, সেক্ষেত্রে বুঝবেন যে না, অর্থনীতি আস্তে আস্তে হচ্ছে কী হবে, সমৃদ্ধির দিকে হচ্ছে এগিয়ে যাবে। তো এই ছিল তথ্য। এরপর আপনাদেরকে একটা ব্যাপার বলি, এটা আজকে চুক্তিটা স্বাক্ষর হয়ে গেছে জাপানের সঙ্গে, অর্থনৈতিক অংশীদারি চুক্তি, অলরেডি ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট যেটি হয়ে গেছে, এবং জাপানের বাজারে হচ্ছে আমাদের 3,79টি পণ্য হচ্ছে শুল্কমুক্ত সুবিধা পাবে। আরেকটা ব্যাপার একটু দেখেন যে ডেভিড ডাচ, উনাকে বলা হয় ফাদার অফ হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। তো এই ছিল আমাদের আজকের প্রথম আলো। যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই হচ্ছে কী করবেন, লাইক, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন।